ফজরের আজানের সময় ফুয়াদরা বাসায় এসে পৌঁছালো। মধুর পাশে তখন তিন্নি ছিল। ঘুম থেকে উঠে মধু নিজের পাশে তিন্নিকেই পেয়েছে। তিন্নির কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। ফুয়াদ ড্রাইভিং করছে, আর তার পাশে সাহিত্য ঘুমিয়ে আছে সিটে হেলান দিয়ে। প্রথমে ঘুম থেকে উঠে মধু ভয় পেয়ে গিয়েছিল। ফুয়াদ ওর পাশে ছিল, আর যা সব করছিল তারপর ওর কাছে কিভাবে ও মরার মতো ঘুমালো। যদি সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে, ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু মাথা তুলে যখন তিন্নিকে পাশে দেখে, ও একটা শান্তির নিঃশ্বাস ফেলে। বুকের উপর থেকে সমস্ত ভয় নেমে যায়। গাড়ি থেকে নেমে সবাই ক্লান্ত শরীর নিয়ে বাসায় প্রবেশ করে। ওদের আগে যেহেতু সমুদ্ররা এসে পৌঁছেছে, তাই সবাই জাগ্রতই ছিল। সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়েছে। শুধু থ মেরে বসে আছে সোফায় মিতুল। অপেক্ষা করছে ওদের জন্য। তিনি আগেই চলে গেল। কে বসে আছে না আছে সেদিকে লক্ষ্য দেওয়ার প্রয়োজন বোধ করল না। সাহিত্য ও ফুয়াদ রুমে চলে গেল। মধু আটকে আছে ফুয়াদের জন্য। মধুকে টেনে ধরে রেখেছে ফুয়াদ। মধু দাঁত কিরমির করে বলল, আপনার ক্লান্তি নাই? রুমে গিয়ে বিশ্রাম নেবেন তা না, জ্বালাতন করছেন আমাকে। ফুয়াদ মধুর হাত ছিল সামনাসামনি এসে দাঁড়িয়ে বলল, তোমাকে দেখলে ক্লান্তি এমনিতেই দূর হয়ে যায়। রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার থেকে তোমার মুখের দিকে তাকিয়ে থাকলে বেশি শান্তি ফিল করি। উফ আল্লাহ, আপনি আমার দিকে তাকিয়ে শান্তি ফিল করলেও আমি করি না। তাই আমার শান্তির জন্য ঘুমানোর প্রয়োজন। রাস্তা ছাড়ুন। ঘুম তো আমারও পছন্দের, কিন্তু সেটা তোমার সাথে। একা একা নিদ্রা আর যে ভালো লাগে না সুইট হার্ট। কবে পাবো তোমার কাছে বলো না? নাক মুখ কুচকে মধু ফুয়াদের দিকে তাকিয়ে বলল। ছি, কি নির্লজ্জ আপনি। নাক মুখ কুচকে ভেতরে প্রবেশ করলো মধু। মিতুল মধুকে আসতে দেখে চোখ লাল করে তাকিয়ে রইল। মধুর পেছনে ফুয়াদকে আসতে দেখে আরো রেগে অ্যাটম বোম হয়ে গেল। জ্বলন্ত চোখে দুজনের দিকে তাকিয়ে ফুঁসতে লাগলো। এদিকে ফুয়াদ বা মধু কেউই ওকে লক্ষ্যই করলো না। যে কেউ ওদের দিকে আগুন চোখে তাকিয়ে আছে। রাগে দুজনকে ভস্ম করে দিচ্ছে। ওরা নিজেদের মতো উপরে চলে গেল। ওরা চলে যেতেই বিতুল উঠে দাঁড়ালো। রাহির রুমে গিয়ে শক্ত হয়ে শুয়ে রইল। রাহি ঘুমিয়ে পড়েছে। রাইব আগে থেকে ফুয়াদের রুমে শুয়েছিল। সাহিত্য রুমে এসে ওর উপর লাফিয়ে পড়ল। ধরফড়িয়ে উঠে বসলো রাইব। ঘুমের মধ্যে মনে হলো ছাদ ভেঙে ওর উপরে পড়েছে। সাহিত্যকে দেখে রাগে দুজনে মারামারি করতে লাগলো। সাহিত্যকে রেখে বাথরুমে ঢুকে দরজা আটকে দিল। নাফিসা বেগম সবাইকে খেতে ডাকলো, কিন্তু ওরা আর কেউ খেতে আসলো না। শুধু খেতে আসলো মধু। গাড়িতে বেশি ঘুমানোর জন্য ওর ঘুম পাচ্ছে না। ও গোসল করে একাই নিচে এসেছে খেতে। টেবিলে বসে একাই খাচ্ছে মধু। হঠাৎ ওর গলায় খাবার আটকে গেল। খাবার আটকেছে মিতুলকে দেখেই। মিতুল এসে ওর মুখোমুখি হয়ে বসেছে, রক্তবর্ণ চোখে। মধু পানির গ্লাস নিয়ে খেতে যাবে, মিতুল গ্লাস সরিয়ে ফেলে। মধু আরেকটা গ্লাস নিয়ে পানি খেয়ে নিজেকে সামলায়। মিতুল কড়া চাহনি নিক্ষেপ করে ওর দিকে তাকিয়ে আছে। মধু মাথা নিচু করে চুপ করে খাচ্ছে। আর চোখে মিতুলের দিকে তাকিয়ে দেখলো ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মিতুল ফট করে উঠে দাঁড়ালো আর গটগট করে উপরে চলে গেল। মধু খাবার সহ ওর যাওয়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকাল। এভাবে বসেই বা রইল কেন, আর চলেই বা গেল কেন? কিছুই বলল না। ও ভেবেছিল মিতুলকে কড়া কয়টা কথা শোনাতে এসেছে, কিন্তু কিছুই হলো না। মধু খাওয়া শেষ করে রুমে এসে তিন্নির পাশে শুয়ে পড়ল। পরদিন মিতুল চলে গেল, খুব স্বাভাবিকভাবেই। সমুদ্র ভেবেছিল মিতুল ঝড় না এড়ে এ বাড়ি ছাড়বে না, কিন্তু মিতুল তেমন কিছুই করলো না। ওর স্বাভাবিক আচরণ ওকে আরো থমকে দিল। ফুয়াদ ট্যুর শেষে ফিরে রমেশচন্দ্র এর মুখোশ খুলে দিল। এখন পত্রিকার একমাত্র বড় খবর হয়ে দাঁড়িয়েছে তার পরকীয়া। তার মুখোশের আড়ালে থাকা নিকৃষ্টতম রূপটা পরিবারের সামনে আসতে তার স্ত্রী তার নামে মামলা করল। রমেশচন্দ্রর চাকরি চলে গেল, আর তার জায়গা হলো জেলখানায়। অনৈতিক কাজ করে অনেক টাকা কামিয়েছেন রমেশচন্দ্র। সাথে অনেক বড় বড় মাফিয়ারা তার সাথে আছে। তারাই তাকে 2 দিনের মাথায় ছাড়িয়ে আনলো। কিন্তু রমেশচন্দ্র এখনো জানে না তার পেছনে পাগলা কুকুরের মতো কে ঘুরে এসব বের করেছে। একটা পাপ বেরিয়ে আসলেই বাকিগুলো হুড়মুড় করে সামনে চলে আসে। রমেশচন্দ্রের সাথেও তাই হলো। শিশু ও নারী পাচারের দায়ে তাকে অ্যারেস্ট করা হলো। রমেশচন্দ্র তার সাজানো বাগান ধ্বংসের পথে নিয়ে মাথায় হাত দিয়ে পড়ল। প্রথমবার জেলখানা থেকে বের করতে পারলেও এইবার আর কোনোভাবেই তাকে ছাড়ানো গেল না। রিমান্ডে নিয়ে তাকে অমানসিক নির্যাতন করা হলো। তিনি মুখ খুললে দেশের অনেক বড় বড় নেতার মুখোশ খুলে যাবে। এই ভয়ে তাকে লোক লাগিয়ে কেউ থানায় বিষ খাইয়ে মেরে দিল। তার মৃত্যুতে সব রহস্যই রয়ে গেল। ফুয়াদ নিজের নাম প্রকাশ করে নিউজ প্রদান করেনি, নিজের আপনজনের কথা ভেবে।
ওর নাম সামনে আসলে ওদের পরিবারের উপর বিপদ আসবে, সেজন্য নামহীন রমেশচন্দ্র সব ছাপিয়ে দিয়েছিল। কিন্তু নাম জানাটা কি খুব কঠিন? ফুয়াদ যতই লুকিয়ে রাখুক না কেন, বের করা বড় বড় মাফিয়াদের কাছে কিছুই না। রমেশচন্দ্র মারা যাওয়ায় তাদের বিরাট লস হয়ে গেছে। বিদেশিদের সাথে লাস্ট চুক্তিতে অনেক ডলার নেওয়া হয়েছে, কিন্তু কাজ কিছুই হয়নি। সবটা করার দায়িত্বে ছিল রমেশচন্দ্র। তার মৃত্যুতে এখন সব এলোমেলো হয়ে গেল। যে রমেশচন্দ্রকে সবার সামনে তুলে ধরেছে সে ওদেরও শত্রু। তাই তো সারা দেশ তন্ন তন্ন করে ফেললো ফুয়াদকে খুঁজতে। সময় লাগলেও ফুয়াদের খোঁজ ওরা পেয়েই গেল। ফুয়াদের ছবি সহ ওর সব ডিটেলস। ট্যুর শেষে বাসায় লেগেছে, এখন বিয়ের ধূপ। মধু বিয়ের জন্য আটকে আছে। ও চেয়েছিল চলে যাবে, কিন্তু বিয়ে খাওয়ার লোভ সামলাতে পারল না, তাই রয়ে গেল। রাহি আর নাইমের বিয়ের জন্য কমিউনিটি সেন্টার বুকিং করা হয়ে গেছে। এখন শুধু শপিং বাকি। শপিং করতে রাহি, তিন্নি, মধু, মিতুল, সমুদ্র, নাইমের মা গেল। মধুর বিন্দুমাত্র ইচ্ছে ছিল না শপিংয়ে যেতে। মিতুল ওকে এখন সবসময় কেমন করে যেন দেখে। সে থেকেও মিতুল আশেপাশে কম যাওয়ার ট্রাই করে, কিন্তু সে তিন্নি আর রাহিয়াপুর জন্যই যেতে হলো। ওরা শপিং মলের সামনে এসে দাঁড়িয়ে আছে। রাহির শাশুড়ি আর রাহি শাড়ি চয়েস করছে। তিন্নি আর মধু আশেপাশেই ঘুরছে। সমুদ্র, নাইম আর মিতুল একদিকে আছে। মধু ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে শাড়ির দোকানে এসে বসে আছে। রাহি গায়ে জড়িয়ে শাড়ি দেখছে। মধুও একটা শাড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো। পেছন থেকে তিন্নি এসে শাড়ি ওর মাথায় নতুন বইয়ের মতো করে দিয়ে বলল, বাহ মধু, তোকে তো দারুণ লাগছে। মধু নিজেও হা করে তাকিয়ে আছে। অরেঞ্জ কালার ওর খুব একটা পছন্দ না, কিন্তু এই শাড়িটা দারুণ। তিন্নি ওর ঘোমটা দেওয়া দুইটা ছবি তুলে নিল লুকিয়ে, তারপর সেটা ফুয়াদকে সেন্ড করে দিল। 2 ঘন্টা ঘুরেও রাহি কিছুই কিনতে পারল না। মধু গালে হাত দিয়ে বসে আছে। তখনই মিতুল এসে ওর হাত ধরে টেনে একটা গলিতে নিয়ে এলো। কি হচ্ছে? টেনে এখানে নিয়ে আসলেন কেন? ফুয়াদ তোমাকে ভালোবাসে বলেছে, তাই না? মধু মিতুলের কথায় চমকে উঠল। স্বীকার করবে নাকি করবে না ভাবছে। মিতুল নিজেই আবার বলল, উত্তর দিচ্ছ না কেন? আমি সব জানি, স্বীকার করো। মধু মাথা নাড়িয়ে স্বীকার করলো। মিতুল মধুকে বলল, আমার সাথে একটু পাশের রেস্টুরেন্টে বসবে, দুটো কথা বলতাম। মধু মিতুলের সুন্দর আচরণ দেখলে চমকে যায়। আজও তাই হলো। মিতুল এত স্বাভাবিক আর রাগ ছাড়া কথা মানি, ঝামেলা আছে। না, আমি আপনার সাথে কোথাও যাব না, আর না কোনো কথা শুনবো। হাত ছাড়ুন। আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভস করেছি, কিন্তু বিশ্বাস করো, সবটা নিজের ভালোবাসাকে নিজের কাছে রাখতে। তুমি আমাকে খারাপ ভাবো, এটাই স্বাভাবিক। অনেক খারাপ আচরণ করেছি তোমার সাথে, তার জন্য ক্ষমা চাইছি। দুটো কথা বলার সুযোগ দাও প্লিজ। হাত জোর শুরু করে দিল মিতুল। মধু তাও রাজি হচ্ছে না, কিন্তু মিতুল নাছর বান্ধা, কথা না সরিয়ে ছাড়বেই না মনে হয়। মধু বিপদে পড়েই রাজি হলো। মিতুল ওকে নিয়ে রেস্টুরেন্টে এসে বসলো। মধু বিরক্তিকর মুখে বসে আছে। মিতুল বসেই বলল, কি খাবে বলো? আমি এখানে খেতে আসি নাই। কি বলবেন তাড়াতাড়ি বলেন। মিতুল আবার মুখটা অসহায় করে ফেললো। মধু তাতেও ওর প্রতি থেকে সন্দেহ দূর হলো না। মিতুল মধুর হাত ধরে বলল, মধু, আমি ফুয়াদকে খুব ভালোবাসি। তো আমি কি করব? তুমি তো জানো আমাদের বিয়ে ঠিক হয়ে আছে অনেক দিন ধরেই। আমি অনেক আগে থেকেই ফুয়াদকে ভালোবাসি। ফুয়াদও হয়তো বাসতো, কিন্তু তুমি এখানে আসার পর থেকে ও আমাকে ইগনোর করে। কিন্তু আগে এমন করতো না, খুব কেয়ার করতো, ভালোবাসতো আমাকে, কিন্তু এখন আর বাসে না। হয়তো এখন ও তোমাকে পছন্দ করে, এটা আমি বুঝতে পেরেছি আমার জন্মদিনের দিন। তাই তখন থেকেই আমি তোমাকে সহ্য করতে পারি না। আমার মনে হয়েছে তোমার জন্য ফুয়াদকে আমি হারিয়ে ফেলছি, তাই তোমার সাথে খারাপ আচরণ করতাম। আমি যা করেছি সবটাই ভালোবাসার জন্য। তুমিই বলো, যাকে ভালোবাসি তাকে কি আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারবো? তুমি কি পারবে তোমার ভালোবাসা তুমি ছাড়া অন্য কারোর সাথে মেলামেশা করলে? ফুয়াদ প্রথমে আমাকে ভালোবেসেছে, আর এখন তোমাকে পেয়ে আমাকে ছুঁড়ে মারতে চাইছে। কয়েকদিন পর হয়তো তোমাকেও ওর ভালো লাগবে না, আরেকজনের জন্য তোমাকেও ছুঁড়ে মারবে। মধু অবাক চোখে তাকিয়ে আছে মিতুলের দিকে। ফুয়াদের প্রতি রাগটা আরো মাথা চাড়া দিয়ে উঠল মিতুলের কথা শুনে। ও গম্ভীর মুখে বসে মিতুলের সব কথা হজম করছে। মধুর রাগী মুখ দেখে মিতুল মনে মনে আনন্দে লাফাচ্ছে। ও তো এটাই চেয়েছিল, ইমোশনাল ব্ল্যাকমেল করে মধুকে হাত করবে। মধু ফুয়াদকে পাত্তা না দিলে ফুয়াদ ওর কাছেই ফিরে আসবে। ফুয়াদের সাথে ঝামেলা করেও ফুয়াদকে পাবে না। ওকে মধুকে টার্গেট করতে হবে। ফুয়াদ যে ওকে কখনই ভালোবাসে
বলেনি সেটা মধুকে কোনোভাবেই জানানো যাবে না। মধুর জন্য ফুয়াদ ওকে ছাড়তে চাইছে এটাই বোঝাতে হবে, তবেই না মধু নামক আপদ ওর আর ফুয়াদের জীবন থেকে যাবে। মিতুল আবার বলল, এখন আমি বুঝতে পেরেছি এসবে তোমার দোষ নেই, ফুয়াদি তোমাকে নিজের দিকে টানছে। আমি আরও তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও বোন, আমি নিজের করা কাজের জন্য অনুতপ্ত। মধু কি বলবে বুঝতে পারছে না। মধু মিতুলের কথা শুনে হতভম্ব। এদিকে ফুয়াদ মধুর ঘোমটা টানা ছবি দেখে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সব ফেলে শপিং মলে এসে ও মধুকে কোথাও না দেখে তিন্নিকে জিজ্ঞেস করে, মধু কোথায়? কি জানি, এখানেই তো ছিল। বলে এদিক ওদিক খুঁজতে লাগে। ফুয়াদ সমুদ্রদের দেখে বলল, মিতুল কোথায়? ও আসেনি? এসেছিল তো, কই গেল? দুজনেই মিসিং, তার মানে দুজনেই একসাথে আছে। ওদের দুজনকে সারা মলে খুঁজতে লাগলো। ফুয়াদ তো রাগে মিতুলকে হাতের কাছে পেলেই মেরে ফেলবে এমন অবস্থা হয়ে গেছে ওর। তিনি বিস্মিত নয়নে মধু আর মিতুলকে এগিয়ে আসতে দেখে ওদের দিকে দুজনেই খুব স্বাভাবিকভাবে কথা বলতে বলতে আসছে। তিনি ফুয়াদের দিকে চেয়ে দেখে ফুয়াদের চোখ ভরা ও বিস্ময়। তিনি মধুকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? এই তো পাশেই। মিতুল আপুর সাথে কেন গেলি? সে তোকে পছন্দ করে না, জানিস তো। বাদ দে তো, রাহি আপু বিয়ের শাড়ি চুজ করতে পেরেছে তো। তিনি সন্দেহ চোখে ওর দিকে তাকিয়ে আছে। ফুয়াদ মধুর দিকে তাকিয়ে আছে। মধু ভুল করেও ওর দিকে তাকালো না। মিতুল এসে রাহির কাছে চলে গেল। ওর সাথে নিজেও বিয়েতে পড়ার জন্য নতুন ড্রেস চুজ করছে। পরপর সময়গুলো অদ্ভুত বিস্ময় নিয়ে কাটালো ফুয়াদ। মিতুল বিয়ের তোড়জোড় শুরু হতে ওদের বাসায় এসে জায়গা করে নিয়েছে। আর এই সময়টা মধু আর মিতুলকে একসাথেই দেখা যাচ্ছে বেশি। এমন সুসম্পর্ক ওদের কিভাবে হয়ে গেল ফুয়াদের মাথায় ঢুকছে না। মিতুল তো মধুকে একটু সহ্য করতে পারতো না, এখন সেই মধুর সাথে এত মাখামাখি নেওয়াই যাচ্ছে না। ওদের মধ্যে এত ভালো সম্পর্ক হয়েছে যে গতকাল মিতুল মধুকে খাইয়ে পর্যন্ত দিয়েছে। এটা করেছে তাও মেহেদি দিয়ে। মধু খেতে পারছিল না, তাই মিতুল ওকে খাইয়ে দিয়েছে। ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে ফুয়াদ। ওর পাশেই দাঁড়িয়ে আছে সমুদ্র। দুই ভাই চন্দ্রবিলাস করতে এসেছে ছাদে। ভাই বলো তো, মধুর সাথে মিতুলের এত সুন্দর সম্পর্ক হলো কি করে? সমুদ্র নিজেও কনফিউজড। মিতুল যে পরিমাণ রেগেছিল ট্যুর থেকে ফেরার দিন, ও তো এ ভেবেই নিয়েছিল বাসায় এসে একটা ঝামেলা সৃষ্টি করবে, মধুর সাথে আরো লেগে থাকবে। এখন যে লেগে থাকছে তা নয়, যেটা শত্রু হয়ে থাকার কথা ছিল সেটা। মিত্র হওয়াতেও নিজেও ভীষণ কনফিউজড। ট্যুর থেকে যেদিন ফিরলাম, গাড়িতে মিতুল কি পরিমাণ বাড়াবাড়ি করছিল, আর আসার পর তার একটু রাগ ওর চোখে আমি দেখতেই পেলাম না। ওর মাথায় অন্য কোনো পরিকল্পনা ঘুরছে। যা খুশি করুক, আই ডোন্ট কেয়ার। শুধু মধুর কোনো ক্ষতি করার চেষ্টা করলে ওকে আমি আমার খারাপ চেহারাটা দেখিয়ে দেব সুন্দর করে। অল্পতে মাথা গরম করার ছেলে তো তুই নোস। মিতুল অন্তত ক্ষতি করবে না মধু, তাই মাথা ঠান্ডা রাখ। অত সাহস ওর নাই। মধুকে নিজের কাছে টেনে তোর থেকে দূরে সরাতে চাইছে, এটাই ওর পরিকল্পনা। রাগ করে কাজ হাসিল করতে না পেরে ইমোশনালি টর্চার করছে। মিতুলের ধারণা মতে মধু আমার খুব কাছে আছে, তাই না? ও তো আর জানে না মধু তোকে রিজেক্ট করে নাকানে জোবানি খাওয়াচ্ছে। ফুয়াদ উত্তর দেওয়ার আগেই ওদের মাঝে এসে উপস্থিত হলো মধু, মিতুল, রাহি, তিন্নি। এসেই রাহি বলল, ভাইয়া, আমার লং ড্রাইভে যেতে চাই। গতকাল তো সবাই কমিউনিটি সেন্টারে চলে যাব, তারপর আমি বিবাহিত হয়ে যাব। আজকে শেষবারের মতো চলো সবাই একটু রাতের নির্জন রাস্তায় হাওয়া খেয়ে আসি। রাত 10টায় বোনদের এমন আবদার শুনে সমুদ্র আর ফুয়াদ দুজনেই কপাল কুঁচকায়। ফুয়াদ তো মুখের উপর মানা করেও দেয়। ওরা গিয়ে ধরে সমুদ্রকে। সবাই সমুদ্রকে নিয়ে ব্যস্ত। এই সুযোগে ফুয়াদ মধুকে টেনে সবার থেকে আলাদা করে নেয়। মধু আচমকা কারো হাতের স্পর্শে চিৎকার করতে যাবে, তার আগেই ফুয়াদ ওর মুখ চেপে ধরে। দূরত্বে চলে আসে সবার থেকে। মধু ফুয়াদের হাতে কামড় দিতে ফুয়াদ তার চোখ মুখ খেচে হাত সরিয়ে নেয়। রাক্ষসী একটা বলে হাতের তালু অন্ধকারে দেখতে চায়। এক হাতে মধুর কোমর জড়িয়ে ধরে রেখেছে যাতে মধু পালাতে না পারে। মধু দুই হাতে ওর হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য ছটফট করে যাচ্ছে। ফুয়াদ মধুর ঘাড়ে হাত রেখে ওর মাথা সোজা করে দেয়। জোছনার আলোয় মধুর মুখের দিকে গাঢ় গভীর দৃষ্টি মেলে তাকায়। মধু ঠোক গিলে মুখ কাচুমাচু করতে থাকে। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, ছাড়ুন আমাকে। অসভ্যের মতো সবার মাঝে থেকে এমন টেনে আনলেন কেন? তোমার সাথে মিতুলের এত কিসের মাখামাখি? বলবো না। বলো, মিতুল কিন্তু ডেঞ্জারাস। আপনার থেকে কম।
বলেই মধু আবার নিজেকে ছাড়াতে ছটফট করতে লাগে। ফুয়াদ ওর কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলল, ওর থেকে দূরে থাকবে, মনে থাকে যেন। বলেই ফুয়াদ এক হাত উঁচু করে মধুর মুখের দিকে বাড়িয়ে দিল। মধু ওর হাতের দিকে তাকিয়ে ভরে গেল। ফুয়াদ ওর কপাল একটা টোকা দিয়ে বলল, মাথায় রাখবে আমার কথাটা, মিতুলের থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আরো বেশি করে মিশবো, আপনার কি? আমি আপনার কথা শুনতে বাধ্য নই, আর আমার উপর অধিকার দেখাতে আসবেন না। ফুয়াদ খামচে ধরল মধুর কোমর। মধু ব্যথায় কুকড়ে উঠল। দুহাতে ফুয়াদের বুকের কাছে টি শার্ট শক্ত করে দাঁতে দাঁত দিয়ে চেপে ধরল নিজের ঠোঁট। ফুয়াদ অন্ধকারে ওর টলমল চোখ দেখতে পেল। ফুয়াদ তাড়াতাড়ি হাত সরিয়ে নিল কোমর থেকে আর নরম স্বরে বলল, আই এম সরি, আমি কিন্তু ব্যথা দিতে চাইনি। তুমি সহজেই আমার কথা মেনে নিলে এটা হতো না। মধুর টি শার্ট ভেদ করে আঙ্গুল ঢুকিয়ে নখের আঁচড় কেটে দিল বুকে। চোখ মুখ কঠিন করে ওর বুকে খামচে দিতে লাগলো। ফুয়াদ তাড়াতাড়ি ওর হাত ধরে টেনে নিল। মুখে যন্ত্রণার সাফ এনে বলল, তোমার নখ কাটতে হবে সুইট হার্ট। এই নরম তুলতুলে আঙ্গুলে এই ডাইনির মতো নখগুলো খুব পীড়াদায়ক। ফুয়াদ মধুর দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে, আর মধু হাত ছাড়ানোর জন্য হাত মুচড়ামুচড়ি করছে। ফুয়াদ মধুর ডান হাত উঁচু করে ওর মুখের সামনে এনে প্রত্যেক আঙ্গুলে ঠোঁটের স্পর্শ করতে লাগে। মধু ফুয়াদের স্পর্শ পেয়ে নড়াচড়া অফ করে গাঢ় হয়ে যায়। নগ্ন পা দ্বারা ফ্লোর খামচে ধরে। ফুয়াদ বেহার মতো ওর দুই হাতের 10 আঙ্গুলের মাথায় সময় নিয়ে ঠোঁটের স্পর্শ দেয়। মধু দাঁতে দাঁত চেপে ফুয়াদের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে। ওর বুকের ভেতর হাতুড়ি পেটা হয়। সারা শরীর থরথরিয়ে কাঁপতে থাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ফুয়াদের নিজের কাজ হতে হাত ছেড়ে দেয়। মধু ছাড়া পেতেই হাঁপাতে থাকে, আর 1 সেকেন্ড বিলম্ব করে না। এক দৌড় লাগায়, এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসে। ওর দৌড় দেখে মিতুল সহ সবাই অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ মধুর পেছনেই বেরিয়ে এলো। সবাই মধুর থেকে চোখ সরিয়ে তাকালো ফুয়াদের দিকে। ফুয়াদ ওদের কাছে এগিয়ে এসে দাঁড়ালো। সবাইকে চোখ বড় করে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছিস কেন সবাই আমার দিকে? মধুর কি হলো? ওভাবে ছুটে গেল কেন? আমি কিভাবে জানবো ও কেন ছুটে গেল? ওকেই জিজ্ঞেস কর। ফুয়াদ রেলিংয়ে উঠে বসে সিগারেট ধরাতে লাগলো। সমুদ্রবাদে সবাই চলে গেল। মিতুল যাওয়ার আগে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গেল ফুয়াদের দিকে। ফুয়াদ মিতুলের সেই দৃষ্টির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। রাতের লং ড্রাইভে যাওয়াটা একাই ক্যান্সেল হয়ে গেল। পরের দিন সবাই কমিউনিটি সেন্টারে এসে হাজির হলো। 3 দিনের জন্য এই সেন্টারে বুকিং করা হয়েছে। গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত, দুপাশে আলাদা করে এক পাশে মেয়ে পক্ষ, অপর পাশে ছেলে পক্ষে থাকার ব্যবস্থা করা হয়েছে। রাহি নাইমের সাথে ফোনে কথা বলছে। কমিউনিটি সেন্টারের বাইরে খুব সুন্দর একটা বাগান আছে। নাইম এই রাত 12টায় রাহিকে সেখানে গিয়ে দেখা করতে বলছে। রাহি ভয়ে একা বের হতে পারছে না। এত রাতে দেখা করার ব্যাপারটা কেউ জেনে গেলে মান সম্মান সব শেষ। ওর যা কাজিন সবাই পচিয়ে দিবে, কিন্তু নাইম দেখা না করে যেন আজকে ছাড়বেই না। আগামীকাল ওদের হলুদ অনুষ্ঠান। আজকে কাজিনরা মিলে মেহেদি লাগিয়েছে হাতে। রাহি, তিন্নি, মধু একই রুমে শুয়েছে। মিতুল আছে ওর বোনের সাথে অন্য রুমে। এখন দেখা করা সম্ভব না, প্লিজ কাল সকালে তো দেখা হবেই। মেহেদির ডিজাইন আগামীকালকেই দেখেন। প্লিজ একটু আসো না, খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। কেউ খেয়াল করতে পারবে না, সবাই এখন ঘুমে। এই জায়গার পরিবেশটা খুব রোমান্টিক, একটু আসো না সোনা। রাহি নাইমের এত অনুরোধ ফেলতে পারল না। আচ্ছা দেখছি বলে ফোন কেটে দিল। আস্তে আস্তে উঠে বসলো। মাঝখানে ও শুয়েছে, 2 কোণায় তিন্নি আর মধু। ও খুব সাবধানে দুজনের দিকে মাথা ঝুঁকিয়ে দেখলো। ঘুম কতটা গভীর। ভারী নিঃশ্বাস ফেলছে দুজনেই। ও আস্তে আস্তে পা টিপে টিপে বিছানা থেকে নেমে দাঁড়ালো। দরজার ছিটকিরি খুব সাবধানে খুলে আলতো চাপিয়ে বাইরে পা রেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভয়ে ওর হাত পা কাঁপছে। কেউ টের পেলে কি লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে। রাহি দরজা চাপিয়ে বেরিয়ে যেতে মধু ধরফড়িয়ে উঠে বসে। রাহির সব কথা ও ঘুমের ভান করে শুনেছে। ওর মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায়। ও তাড়াতাড়ি তিন্নিকে তুলে সব জানায়। 2 বান্ধবী রাহি আর নাইমকে হাতে নাতে ধরে লজ্জা দেবার জন্য তাড়াতাড়ি উঠে বাইরে আসে। ওরাও চোরের মতো পা টিপে হাঁটতে লাগে। দেখতে পায় রাহি বাইরে বাগানের দিকে যাচ্ছে। তিনি মধুর দিকে তাকিয়ে বলল, তুই পিছে যেতে থাক, আমি বাকিদের ডেকে নিয়ে আসি। তিন্নি মামাতো ফুপাতো ভাই বোনদের ডাকার কথা বলে তিন্নি ওদের রুমে নক করতে চায়। সবাই মিলে বরকনেকে আজ লজ্জা দিবে, মাঝরাতে প্রেম করার জন্য। মধু আচ্ছা বলে একাই পিছু হাঁটে। বাগানে এসে ওর মনটাই ভালো হয়ে যায়।
ডিম লাইটের আলোয় দূরে থাকা দোলনায় নাইম আর রাহিকে বসে থাকতে দেখতে পায়। নাইম রাহির হাত দেখছে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে। মধু ওদের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে নিজের পাশে কারো ছায়া দেখে চমকে পাশে তাকায়। লোকটা ওর একদম পেছনেই দাঁড়িয়ে আছে। এক কদম পেছনেই দাঁড়িয়ে আছে, তাই ও পাশে তাকে কাউকে দেখে না, শুধু একটা পুরুষের ছায়া বুঝতে পারে। ছায়ার মানুষটাকে ও চিনে ফেলেছে, তাই তার পেছনে ঘুরে তাকে দেখার প্রয়োজন বোধ করলো না। শক্ত কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? তোমার সাথে প্রেম করতে আসলাম, চাঁদনি রাতে নির্জন বাগানে। মধু ফুয়াদের মুখের গরম হাওয়া নিজের কাঁধে পেয়ে চোখ বন্ধ করে ফেলে। শরীর শক্ত করে জামা খামচে ধরেছে দুহাতে। ফুয়াদ ফের মাথা নিচু করে। মধুকে স্পর্শহীনভাবে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, সুইট হার্ট, করবে নাকি কি? প্রেম? মধু ছিটকে সরে দাঁড়ায় আর চিৎকার করে বলে ওঠে, নাক মুখ লাল করে তাকিয়ে থাকে ফুয়াদের দিকে। ফুয়াদ এগিয়ে এসে ওর হাত ধরে টেনে ওকে নিয়ে সামনে এগোতে থাকে। মধু পা শক্ত করে দাঁড়িয়ে থাকতে চায়। ফুয়াদ ওকে টেনে দোলনার কাছে এনে ওকে জোর করে বসিয়ে নিজেও বসে। মধু এদিক ওদিক তাকিয়ে রাহি আর নাইমকে খুঁজছে। তারা দুজন না এই দোলনায় বসেছিল? কোথায় গেল? চোখ বড় বড় করে দুজনকে খুঁজছে। ফুয়াদ ওর খোঁজাখুঁজি দেখে বলল, খুঁজে লাভ নেই, বড় ভাইয়ের ভয়ে দুটোতেই পালিয়ে গেছে। মধু লাফ দিয়ে দোলনা থেকে উঠতে চাইলো। ফুয়াদ ওর কাঁধ ধরে উঠতে দিল না। মধু চোখ কটমট করে ওর দিকে তাকালো। কি করতে চাইছেন বলুন তো? ফুয়াদ পকেট থেকে ফোন আর একটা কোন মেহেদি বের করলো। মধু প্রশ্নতুক চোখে সেসবের দিকে তাকিয়ে আছে। ফুয়াদ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওর হাতে দিয়ে বলল, এটা ধরে রাখো। কেন? দেখতেই তো পাবে। মধু বোকার মতো লাইট ধরে তাকিয়ে আছে। ফুয়াদ ওর বাম হাতে এক টানে নিজের হাতের মুঠোয় আনলো। আমার হাত টানছেন কেন? ফুয়াদ উত্তর দিল না। মেহেদি ধরে ওর তালুতে মেহেদি দিতে লাগলো। মধু চোখ দুটো রসগোল্লার মতো বড় করে হাতের দিকে তাকিয়ে আছে স্তব্ধ চোখে। ফুয়াদ মধুর হতভম্বনেস দেখে বলল, সুইট হার্ট, তোমার সাদা হাত একটু রাঙিয়ে দিই কেমন? চুপটি করে বসে থাকো। মধু কথা বলতে পারল না। বিস্ময় ও হতভম্ব হয়ে ফুয়াদের কাজ দেখছে। ফুয়াদ ওর হাতে বড় করে ইংরেজিতে লিখে দিল ফুয়াদের সুইটহার্ট মধু। তারপর একটা লাভ আঁকিয়ে দিল। মধু বাধা কেন দিল না ও নিজেও জানে না। পুতুলের মতো ফুয়াদের কাজ দেখতে লাগলো। ফুয়াদ কাজ শেষ করে বলল, সুইট হার্ট, আজকে তুমি এত ভদ্র হয়ে গেলে কি করে? আমি তো ভাবিনি এত সহজে তুমি আমার নামটা নিজের হাতে লিখতে দিবে। এতক্ষণ মধুর টনক নড়ল। এতক্ষণ যেন ও নিজের মধ্যেই ছিল না। ওকে ফুয়াদ মনে হয় বশ করে ফেলেছিল, তাই ও পুতুলের মতো তার কাজে বাধা দিচ্ছিল না। এক লাফে উঠে পড়ল দোলনা থেকে আর হাত মুঠো করে লেখা নষ্ট করে ফেলল। ফুয়াদ ওর পাগলামি দেখে বলল, লেখা তো হৃদয়ের মধ্যে হবে, সেটা কিভাবে নষ্ট করবে? হাতের লেখা তো মুঠবন্দি করে নষ্ট করতে পারলে, কিন্তু এই লেখা কোনোভাবেই মুছতে বা নষ্ট করতে পারবে না সুইট হার্ট। আপনি একটা চরম বেয়াদব লোক। বলে মধু বাগান ত্যাগ করতে উদ্যত হলো। ও ভাবছে এত সময় চলে গেল, তিন্নিরা আসলো না কেন। ভেতরে এসে দেখলো ড্রয়িং রুমে লাইট জ্বালানো। নাইমার রাহি চোরের মতো মুখ করে বসে আছে, আর ওদের দুজনের সামনে বসে আছে সবাই। তিন্নি ও ওর সব কাজিনরা, বড়রা বাদে। নাইমের কাজিনরাও আছে। সবাই দুজনকে টিজ করছে। দুজন সবাইকে ম্যানেজ করছে, বড়দের কানে যেন এই কথা না যায়। তিন্নি মধুর হাত ধরে বলল, এ কি, তোর হাতে মেহেদি লাগালো কি করে? সন্ধ্যায় দেওয়ার জন্য কত জোরাজোরি করলাম, তখন তো দিলি না। মাঝরাতে মেহেদি দিয়ে হাত ভরিয়ে নিলি কিভাবে? মধু তিন্নির হাত থেকে নিজের হাত টেনে নিয়ে বাথরুমে ঢুকলো। সাবান দিয়ে 2 হাত জ্বলতে লাগলো। হাত ধুয়ে বেরিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। তিন্নি আর রাহি শুয়েছিল। মধু রাহির পাশে শুয়ে পড়ল। রাহি মধুর দিকে তাকিয়ে বলল, ভাইয়ার সাথে তোমার ঝগড়া হয়েছিল বলেই পালাতে পেরেছিলাম। মধু ড্রিম লাইটের আলোয় রাহির দিকে তাকালো। রাহি তিন্নির পিঠে ধরাম করে একটা কিল দিয়ে বলল, এই শয়তানি প্ল্যান তোর ছিল তাই না? জি না, এই প্ল্যান ছিল মধুর, আমি তো ঘুমেছিলাম। রাহি অবাক হয়ে তাকালো মধুর দিকে। মধু ঢোক গিলে বলল, সরি আপু, আসলে একটু মজা করতে ইচ্ছে করছিল তাই আর কি। শুধু মজা করতে ইচ্ছে করছিল নাকি ভাইয়ার সাথে প্রেম করার ইচ্ছে করছিল? হ্যাঁ, এমনটা হবে জানলে এসব করার কথা চিন্তাই করতাম না। ভাইয়া তোমায় মেহেদি দিয়ে দিচ্ছিল?
মধুর উত্তর ছিল না। তিন্নি বলল, ভাইয়া মেহেদি দেওয়া শিখলো কবে? শেখা লাগে নাকি? গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে একাই শেখা যায় সব। দুই একটা কথা বলতে বলতে তিনজনে ঘুমিয়ে পড়ল। মধুর জন্য পরদিন কি চমক অপেক্ষা করছিল ও কল্পনা করতে পারেনি। মধুর জন্য পরের দিন কি অপেক্ষা করছিল মধু তা কল্পনা করতে পারেনি। বিয়ের আনন্দ সব মাটি। পরের দিন হয়েছিল। পার্লার থেকে লোক এসে রাহিও বাকিতে সাজিয়েছে। হলুদের সন্ধ্যায় সবাই ম্যাচিং একরকম, একই রঙের শাড়ি পরেছে, ফুলের গহনা। মধু আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় তাজা ফুলের গাজরা পরছে। ওর পাশে দাঁড়িয়ে তিন্নি কানে ফুলের ঝুমকো পরছে। তিন্নি শাড়ি পরতে চাইছিল না। শাড়ি পরলে ওকে নাকি মানায় না, মোটা লাগে। এজন্য ও শাড়ি পরা নিয়ে ঝামেলা করেছে। সবাই মিলে জোর করেই শাড়ি পরিয়েছে ওকে। শাড়ি পরার পর তিন্নিকে একটু মোটা লাগলেও সাজগোজ করার জন্য অনেক সুন্দর লাগছে। শ্যামবর্ণের মায়াবতী লাগছে যেন। মধু গাজরা একা সেট করতে পারল না, তিন্নিকে দিয়ে লাগালো। তারপর তিন্নিকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, দোস্ত, তোকে কত সুন্দর লাগছে রে। তখন তো পড়তে চাইছিলি না। সুন্দর না চাই, হাতির মতো মুটকি লাগছে। চুপ মাইয়া, খালি বেশি কথা। আর একবার নিজেকে হাতি বললে মায়ের খাবি আমার হাতে। মধু তিন্নির খোপায় গাজরা আটকে দিল। নাও পারফেক্ট, এবার কয়েকটা পিক তুলি। মধু ফোনের ক্যামেরা বের করে ফটাফট কয়টা সেলফি নিল। কোমরে বিছা ঠিক করে দুই বান্ধবী বেরিয়ে এলো। রাহি আর নাইমকে সোফায় বসানো হয়েছে। এখন হলুদ অনুষ্ঠান শুরু হবে। দুই বান্ধবী সেখানে এসে উপস্থিত হলো। মিতুল রাহির পাশে দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যান ফটোশুট করছে, ভিডিও করছে। সবাই হেসে হেসে পোজ দিচ্ছে। প্রথম বাবা মা হলুদ দিল। ফাহাদ কোথা থেকে দৌড়ে এসে মধু আর তিন্নির গালে হলুদ লাগিয়ে দিল। তিন্নি এক চিৎকার দিয়ে ওর পেছনে ছুটল, আর মধু মুখে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে রইল। বরকনেকে হলুদ দেওয়ার আগে ওর গালে হলুদ মাখামাখি হয়েছে। মুখ বিকৃত করে মধু টিস্যু আনতে ছুটল। রাস্তায় দেখা হলো সমুদ্রের সাথে। তিনি ওকে দেখে হাহা করে হেসে উঠল। মধু দাঁত কিরমির করে রুমে ফিরে এলো। টিস্যু নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গাল মুছতে লাগলো। মেকআপ করে মুখ ভিন্ন কালার করে ফেলেছিল। এখন হলুদ লেগে এখন হলুদ লেগে মুখের দুই গাল দুই কালার দেখা যাচ্ছে। কি বাজে লাগছে এখন দেখতে। মধু নাকের পাটা ফুলিয়ে ফাহাদকে হলুদে গোসল করাবে প্রতিজ্ঞা করলো। তারপর নিজের কসমেটিক্স বের করে গালে মেকআপ করে দুই গাল একরকম করার চেষ্টা করতে লাগলো। মধু আয়নায় থেকে দেখতে পেল ফুয়াদ পেটে হাত গুজে পাঞ্জাবি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে দেয়ালে হেলান দিয়ে। তার চোখের গাঢ় গভীর দৃষ্টি ওর দিকে, কিন্তু ওর মুখের দিকে না। মধু আয়নার ভেতর দিয়ে ফুয়াদের চোখের দৃষ্টি বোঝার ট্রাই করছে। মধু শত চেষ্টা করেও ফুয়াদের দৃষ্টি বুঝতে পারল না। মনে হচ্ছে পিঠের দিকে তাকিয়ে আছে। পিঠে কি আছে? লোকটা বেহায়ের মতো পিঠের দিকে তাকিয়ে আছে কেন? মধু চড়াও গলায় বলল, সমস্যা কি? আপনি এখানে কি করছেন? ফুয়াদ খুব সুন্দর করে ঠোঁট নাড়িয়ে উত্তর দিল, তোমাকে দেখছি। মধু আয়নার দিকে পিট করে ফুয়াদের দিকে ঘুরে বলল, কি দেখছেন? ফুয়াদ ওর কথায় হাত পেটে থেকে নামিয়ে সোজা হয়ে দাঁড়ায়, আর ওর দিকে এক পা দুই পা করে এগোতে লাগে। কি আজব, এগিয়ে আসছেন কেন? পিছিয়ে যান বলছি। ভয়ার্ত কণ্ঠে বলল মধু। ফুয়াদ ওর ভীতু চাহনি দেখে পা থামিয়ে দেয়। আয়না ভেদ করে মধুর কাঁধের নিচে পিঠে থাকা তিলের দিকে নজর দেয়। ঘোর লাগা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বলল, তোমার পিঠের কালো তিলটা খুবই আকর্ষণীয়। আই এম ক্রাশিত। মধু ফুয়াদের বেহায়াপনা কথা শুনে লজ্জায় রাঙা হয়ে ওঠে। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে ঘাড় কাত করে আয়নার দিকে তাকায়। অনেক কষ্টে নিজের কালো তিলটা নিজেই দেখতে পায়। ব্লাউজের পেছনে গলা বড় হয়, তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। মধু ঢোক গিলে ফুয়াদকে নির্লজ্জ উপাধি দেয়। ফুয়াদ আবার পা বাড়িয়েছে, একদম মধুর মুখোমুখি এসে দাঁড়ালো। মধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার সুইট হার্টের এত সুন্দর তিল দেখার ছোঁয়ার অধিকার শুধু আমার। এই অধিকার আমি আর কাউকে দিতে পারবো না। বলে ফুয়াদ একটানে মধুকে পেছনে ঘুরিয়ে ওর মাথার গাজরা খুলে নেয়। তারপর চুলের খোপা খুলে দেয়। অনেক কালো ক্লিপ লাগানো ছিল, সেগুলো খোলার সময় মধুর চুলের টান পেয়ে চোখ খিচে ঠোঁট কামড়ে ধরেছিল দাঁত দিয়ে। ফুয়াদ আস্তে করে ওর খোপা খুলে চুল পিঠে ময়ে ছাড়িয়ে দেয়। ফুয়াদ ফিসফিস করে মধুর কানে বলল, ইউ লুক সো হট সুইট হার্ট।
বলে আর 1 সেকেন্ড অপেক্ষা করলো না, ফুয়াদ রুম ত্যাগ করলো। মধু সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থরথরে কাঁপতে লাগলো। ফুয়াদ চলে যেতে ও শ্বাস নিতে পারলো শান্তিতে। এতক্ষণ ওর শ্বাস যেন আটকে ছিল। তিন্নি মধুকে খোলা চুলে দেখে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো, চুল কেন খুলেছে, কি হয়েছে ওর। মধু আশেপাশে তখন ফাহাদকে খুঁজতে ব্যস্ত। ফাহাদ ওর মুখে 12টা বাজিয়েছে, ও তার শোধ তুলবেই। রাহি আর নাইমকে হলুদ দিয়ে এলো 2 বান্ধবী। কেক কেউ কাটেনি, তাই মধু গিয়ে কেক কাটলো। রাহি আর নাইমকে একটু খাইয়ে দিয়ে হাতে 1 পিস নিয়ে নিচে নেমে এলো। ফাহাদকে দূর থেকে মধু কেক দেখে ডাকতে লাগলো। খেতে পাগল ফাহাদ কেক দেখে লোভে পড়ে গেল। ফাহাদকে এগিয়ে আসতে দেখে বাম হাতের আড়ালে হলুদ লুকিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইল মধু। ফাহাদ কেক দেখে লোভ সামলাতে না পেরেই দৌড়ে এলো। মৌমাছি, তুমি এত ভালো। চোখ বন্ধ করে হা করো, খাইয়ে দিই। চোখ বন্ধ করবো কেন? আরে কারো না ফাহাদ, চোখ বন্ধ না করলে দেব না কিন্তু। ফাহাদ ভাবলো কেকই তো, একটু চোখ বন্ধ করলে সমস্যা কি। ও চোখ বন্ধ করে হা করে দাঁড়িয়ে আছে। মধু হলুদওয়ালা হাত বের করে কেক ও হলুদ 2 হাতে মাখিয়ে ফাহাদের 2 গালে ঘষে দেয়। ফাহাদ চিৎকার করে হা করা মুখ বন্ধ করে সামনে তাকায়। ততক্ষণে মধু কাজ কমপ্লিট করে দৌড় দিয়েছে। ফাহাদ উল্টো পাল্টা হয়ে ওর পেছনে ছুটতে যায়, কিন্তু এবার মধুর কপাল ভালো, তাই ওকে ধরতে পারে না। মধু চোরের মতো মুখ করে ঘোরাফেরা করছে। ফাহাদ ওকে খুঁজছে, ওর হাতে ধরা না পড়ার জন্য লুকিয়ে লুকিয়ে ঘুরছে। হঠাৎ একটা অপরিচিত মহিলা মধুর হাত টেনে ধরে। মধু চমকে দাঁড়িয়ে পড়ে। মধু কপাল কুঁচকে হলুদ কাতান শাড়ি পরা গর্জিয়াস সাজে মোটা করে মহিলার দিকে তাকায়। ও একবার নিজের হাতের দিকে তো মহিলাটির মুখের দিকে তাকায় প্রশ্নাত্মক চোখে। আচমকা মহিলাটি ওর হাত টেনে ধরলো কেন? ঢোক গিলে ও বলল, আন্টি কিছু বলবেন? মহিলাটি মনে করার চেষ্টা করছে। চিন্তিত মুখে কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে তারপর ফট করে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তুমি মেহেরিমা না? মধুর পিলো চমকে উঠল। মহিলাটির কথা শুনে ওর চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। ঢোক গিলে আমতামতা করতে লাগলো। এই মহিলা ওর নাম জানলো কি করে? এখানকার সবাই ওকে মধু বলেই চিনে, মধু বলেই সম্বোধন করে। এই মহিলা মেহেরিমা বলছে কেন? ও ভয় ঘামতে শুরু করে দিল। আতকে ওঠা গলায় কিছু বলতে গিয়েও বলতে পারল না। মহিলাটি ফের বলল, তোমার বাবার নাম মাহতিম হোসেন তাই না? মধু ভয়ে এবার হার্ট অ্যাটাক করবে। বজ্রপাতের মতো চমকে উঠল মধু। তোতলানো গলায় বলল, আন্টি হাত ছাড়ুন। মধু হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। মহিলাটি কম যায় না। এত শক্তি মধুর তার হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়াতে পারছে না। উপায় না পেয়ে মধু মহিলাটির হাতে কামড় দিয়ে বসে। মহিলাটি চিৎকার করে হাতের বাঁধন আলগা করে দেয়, আর সাথে সাথে মধু ঝামটা দিয়ে নিজের হাত টেনে ছাড়িয়ে নেয়। তারপর উল্টো ঘুরে এক দৌড়ে মহিলাটিকে ফেলে ছুটে পালিয়ে যায়। মহিলাটি অবাক হয়ে মধুর পালানো দেখল। তারপর কপালে চিন্তার ভাঁজ ফেলে দাঁড়িয়ে রইল। হাতে দাঁতের দাগ বসে গেছে।